এই টুনি, থাম বলছি। আমি তো আর দৌড়াতে পারছি না। রাজকন্যা, আপনি তো বলেছিলেন দৌড়ে দৌড়ে আমাকে ধরে ফেলতে পারবেন। তুই তো উড়েই চলেছিস আকাশ পানে, আর আমি দৌড়াচ্ছি। তাহলে কিভাবে তোকে ধরবো শুনি? রাজকন্যা, আপনি এখানে এভাবে ছুটোছুটি করছেন? ওদিকে যে মহারাজের অবস্থা খুব খারাপ, দ্রুত চলুন। কি বলছো কি? বাবা কি বেশি অসুস্থ হয়ে পড়েছে? রাজকন্যা দ্রুততার সাথে রাজার কাছে যায়। সেই সময় রাজবদ্ধ রাজাকে দেখছিল। রাজপুত্র, কি হয়েছে আমার বাবার? আমার বাবা চোখ বন্ধ করে আছে কেন? মহারাজের শারীরিক অবস্থার অবনতি হয়েছে রাজকন্যা। হৃৎপিণ্ডের গভীর সমস্যা। বাবা কি সুস্থ হয়ে উঠবেন না? এখন যে মন্ত্রীমশাইয়ের ক্ষমতা চারদিকে, কিভাবে আপনাকে বলি যে মহারাজকে চিরতরে শেষ করে সিংহাসন দখলের জন্য মন্ত্রীমশাই মহারাজকে নীরব বিষ দিয়েছে। এই প্রজাদের চাবুক মেরে পিঠের ছাল তুলে ফেল। মহারাজের আশকারায় খুব মাথায় উঠে গিয়েছিল। আমাকে মুখের উপর বলে খাজনা দ্বিগুণ করেন আমি কে? কত বড় সাহস! মন্ত্রীমশাই, মহারাজ যদি আপনার এই ধরনের কার্যকলাপ সম্পর্কে জেনে যায়, তবে তো আপনাকে শাস্তি দেবে, সাথে আমরাও ফেঁসে যাব। কোনো ভয় নেই, কারণ মহারাজ এই মুহূর্তে শয্যাশায়ী, আর তিনি এরপর আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। মন্ত্রীর কথা মতো প্রহরীরা নিরীহ প্রজাদের উপর চাবুক চালাতে থাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন, আর মারবেন না। আর মারবেন না, দয়া করুন। না, আর সহ্য হয় না, মারবেন না। তাহলে দ্বিগুণ খাজনা দিতে রাজি হয়ে যা। মন্ত্রী মশাই, আমাকে মেরে ফেললেও আমি দ্বিগুণ খাজনা দেব না। মহারাজের কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। মর তাহলে, চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যা তুই। মন্ত্রী মশাইয়ের সামনে দাঁড়িয়ে এত কথা বলার সাহস কোথায় পাস? মন্ত্রী মশাই, আমাদের উপর আপনি নির্বিচারে অত্যাচার করছেন। একদিন মহারাজ এর শাস্তি আপনাকে দেবেই। শুনে রাখুন, আমি যদি দ্বিগুণ খাজনা দেই, তাহলে আমার পরিবার নিয়ে আমাকে না খেয়ে থাকতে হবে। তাই দ্বিগুণ খাজনা দেব না আমি। কি বললি? এত বড় সাহস যে আমার মুখের উপর তর্ক করিস? এই এই বেয়াদবটাকে এত বেত্রাঘাত করবি যেন বেয়াদবটা আর কথা বলার অবস্থাতে না থাকে। মন্ত্রীমশাই, চাবুকের আঘাতে জর্জরিত হওয়ার পরেও কোনো প্রজাই তো আপনার সামনে মাথা নোয়াচ্ছে না। ওরা নাকি সকলে মহারাজের সাহায্য নেবে। বোকাগুলোকে বলে দে, মহারাজের দিন শেষের পথে এই অলোকপুর রাজ্যে আমার রাজত্ব চলবে। রাজকন্যা রূপকুমারীকে বিয়ে করে আমি মন্ত্রী কাশিম থেকে রাজা হয়ে যাব। মন্ত্রীর অত্যাচার এভাবেই চলতে থাকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। টুনি এসে রাজকন্যা জানালার সামনে বসে। রাজকন্যা, আপনি কাঁদছেন কেন? কাঁদবো না? তুই কি জানিস না আমার বাবা মৃত্যু শয্যায়? রাজবদ্ধ কোনো আশাই তো দিতে পারছে না। রাজকন্যা, আপনি রাজবদ্ধকে বিশ্বাস করবেন না, কারণ রাজবদ্ধ মন্ত্রীমশাইয়ের সাথে এক হয়ে মহারাজকে মেরে ফেলার জন্য ভুল ঔষধ দিচ্ছে। কি বলছিস কি টুনি? মন্ত্রীমশাই বাবাকে মেরে ফেলতে চাইবে কেন? ওনার কি শর্ত থাকতে পারে এতে? মহারাজকে মেরে ফেলে মন্ত্রীমশাই এ রাজ্যের রাজা হতে চায়। শুধু কি তাই, সে তো আপনাকে বিয়ে করতে চায়। তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তাহলে কি হবে টুনি? আমি কার সাহায্য নেব? সব সৈন্য সামন্তকে এক করে মন্ত্রীকে বন্দি করতে বলবো? না রাজকন্যা, এই কাজ তো করা যাবে না, কারণ ওই সৈন্য সামন্তরা আপনার কথা শুনবে না। কারণ ওদের সবাইকে মন্ত্রী নিজের দলে টেনে নিয়েছে। তবে ভয় নেই, প্রজারা সকলে আপনার আর মহারাজের পাশেই আছে। তবে আমি কি করব? বাবাকে কিভাবে বাঁচাবো টুনটুনি? তুই অন্তত আমার পাশে থাকিস। আমি তো আপনার আজীবনের সাথী রাজকন্যা। আমি আপনাকে ছেড়ে কোথায় যাব?
যাব বলুন? আয়নায় নিজের চেহারা দেখেছেন? কাঁদতে কাঁদতে কি অবস্থা করেছেন চোখ মুখে। এখন একটু শুয়ে বিশ্রাম করুন, আমি বরং পরে আসবো। গত কয়েকদিন থেকে জানি না প্রতিদিন সকালে কার মুখ দেখে উঠছি, মূল্যবান কিছুই চুরি করতে পারছি না। মুকেশ বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আগে মুরগিটাকে তো আগুনে পুড়িয়ে নে, পেটে ছুঁচো দৌড়চ্ছে, খুব খিদে পেয়েছে। মুকেশ কাঠে আগুন জ্বালিয়ে সেই আগুনে মুরগি পোড়াতে থাকে। আচ্ছা, এটা হতে থাক, এবারে বল তোর মাথায় কি পরিকল্পনা এসেছে? আজ আমরা রাজপ্রাসাদে চুরি করব। মানে এই তুই কি বলছিস? তাকে তুই জানিস? আমি খুব ভালো করেই জানি। ধরা পড়লে গর্দান নিশ্চিত যাবে, কোনো মাপ নেই। শোন, গর্দান গেলে আমার যাবে, আর তোর কোনো ভয় নেই। তুই প্রাসাদের বাইরে থাকবি আর আমি ভেতরে যাব। সামির, আরো একবার ভেবে নে। 1 2 3, হ্যাঁ 3 বার ভেবে নিয়েছি। আর আজ আমরা চুরি করতে রাজপ্রাসাদের ভেতরেই যাব। মুকেশ ও সামির চুরি করার জন্য রাজপ্রাসাদের সামনে আসে। শোন মুকেশ, তুই নিচেই থাক, বিপজ্জনক কিছু দেখলেই শীষ দিবি, আমি চলে আসব। বেশ বন্ধু, সাবধানে যাস। সামির জানালা দিয়ে রাজকন্যার কক্ষে প্রবেশ করে আর দেখে পরীর মতো এক কন্যা বিছানায় শুয়ে আছে। কে এই কন্যা? এত লম্বা চুল, দুধে আলতা গায়ের রং, নিশ্চয় রাজকন্যা হবে। সামির রাজকন্যার কাছে এগিয়ে যায়। বাহ, কি সুন্দর রাজকন্যার হাসি! ঘুমিয়ে ঘুমিয়েই তিনি হাসছেন, আর মুখ জুড়ে শুধু মায়া। হঠাৎ রাজকন্যার ঘুম ভেঙে যায়, আর সামনে সামিরকে দেখে রাজকন্যা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। বাঁচাও! রাজকন্যা, একদম চিৎকার নয়, আমি আপনার কোনো ক্ষতি করব না, ভাববেন না। আহ আহ করে লাভ নেই, আপনার মুখ থেকে হাত সরিয়ে নিলে তো আবার চিৎকার দিবেন, আর আমি ফেঁসে যাব। সামির রাজকন্যার মুখ এবং হাত কাপড় দিয়ে বেঁধে দেয়। এই মনে হলো না রাজকন্যার কক্ষ থেকে কোনো চিৎকারের আওয়াজ আসছে? আমারও তো তাই মনে হচ্ছে। এই কে কে এভাবে চিৎকার করলো? মনে হচ্ছে রাজকন্যার কক্ষ থেকে চিৎকারের আওয়াজ এসেছে। কি বলছিস কি? অপদার্থের দল! রাজকন্যার কক্ষ থেকে চিৎকারের আওয়াজ আসছে, আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিস? দ্রুত গিয়ে দেখ কি হলো। সামির রাজকন্যাকে বেঁধে রেখে রাজকন্যার কক্ষের সামনে পাহারাদারকে মেরে দ্রুততার সাথে সেই পাহারাদারের পোশাক পরে নেয় আর বেরিয়ে পড়ে। পথেই সামিরের সাথে প্রহরীদের ধাক্কা লাগে। এই, তুমি রাজকন্যার কক্ষে পাহারারত ছিলে? হ্যাঁ, আমি তো সেখানেই ছিলাম। তাহলে জানো কি রাজকন্যা কেন এইভাবে চিৎকার করলো? মেয়েরা আর কি দেখে চিৎকার করবে? আরশোলা দেখে হয়তো চিৎকার করেছে। আরশোলা? রাজকন্যা সামান্য আরশোলা ভয় পায়, এটা তো জানতাম না। তা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি ওই আরশোলাটাকে মারতে। সামির এই কথা বলে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। প্রহরী দুজন দ্রুত রাজকন্যার কক্ষের সামনে যায় আর দেখে রাজকন্যার কক্ষের দ্বাররক্ষী আহত হয়ে পড়ে আছে। এই তো চোর, এই তুই চোর তাই না? আমি চোর কেন হতে যাব? আমি তো রাজকন্যার কক্ষের দ্বাররক্ষী। যে চোর সে আমাকে মেরে আমার পোশাক খুলে নিজে পরে নিয়েছে, আর আমাকে এই সাদা গেঞ্জি পরিয়ে পালিয়ে গেছে। রাজকন্যা, রাজকন্যা কোথায়? আরে রাজকন্যা, আপনার এই অবস্থা কে করলো? রাজকন্যা রেগে প্রহরীদের দিকে তাকায়। রাজকন্যা, রাগ করবেন না দয়া করে, এক্ষুনি বাঁধন খুলে দিচ্ছি। প্রহরীরা দ্রুত রাজকন্যার মুখের আর হাতের বাঁধন খুলে দেয়। চোর কোথায় রাজকন্যা? কিভাবে আপনার কক্ষে আসলো?
এটা দেখা কি আমার কাজ? এর জন্য কি তোমাদের রাখা হয়েছে? যাও, চোরকে এক্ষুনি খুঁজে আনো। মন্ত্রী দ্রুত রাজকন্যার কক্ষে প্রবেশ করে। রাজকন্যা, আপনি ঠিক আছেন তো? মন্ত্রী মশাই, আপনি সৈন্যদের কিভাবে সামলান? এতগুলো পাহারাদার, এত সৈন্য থাকার পরেও কিভাবে কেউ আমার অনুমতি ছাড়া আমার কক্ষে প্রবেশ করলো? মাফ করবেন রাজকন্যা, আমি নিজে ব্যাপারটা দেখছি। এই অপদার্থের দল, দ্রুত যেখান থেকে পারিস ওই চোরকে খুঁজে নিয়ে আয়, যা বলছি। করার জন্য সব প্রহরীরা ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত স্বামীর প্রাসাদ থেকে বেরিয়ে চলে যায়। সামির, চলে এসেছিস? আমি তো ভাবলাম তুই বোধহয় রাজপ্রাসাদের রক্ষীদের হাতে বন্দী হয়ে গিয়েছিস। কি যে বলিস মুকেশ, আমাকে বন্দী করা এত সহজ নাকি? এই পৃথিবীতে এমন কোনো রক্ষী নেই যে আমাকে আটকে রাখতে পারে। বেশ, এখন তো এখান থেকে চল, নইলে তুই ধরা না পড়লেও আমি ঠিক মারা পড়ব। আরে শোন না, তার আগে একটা কথা শোন। আজ রাজকন্যাকে দেখলাম। রাজকন্যার দিকে তাকিয়ে আমি চোখ ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল জন্ম জন্মান্তর থেকে আমি রাজকন্যাকে চিনি। এখন থেকে এই রাজপ্রাসাদে আমি প্রতিদিন আসব। রাজকন্যাকে এক নজরের জন্য হলেও আমি দেখে যাব। শোন ভাই, তোর যদি প্রতিদিন এসে নিজের জীবনের ঝুঁকি নিতে ভালো লাগে তবে তুই আসবি, কিন্তু আমাকে এই নিয়ে কোনো রকম জোরাজুরি করবি না, বুঝতে পেরেছিস তো? এবারে চল। রাজকন্যা, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি, আর আমাকে নিয়ে না ভেবে ওই চোরটাকে ধরার চেষ্টা করুন। এক্ষুনি যান বলছি। মন্ত্রী রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে আসে। আমাকে ধমক দিয়ে কথা বলছেন তো রাজকন্যা? খুব শীঘ্রই এই রাজ্য, রাজপ্রাসাদ আর আপনি সব কিছু আমার হবে। তখন আমার মুখের উপর কথা বলার সাহস আপনার থাকবে না। এখনই আমাকে রাজবৌদ্ধের সাথে মহারাজের মৃত্যুর ব্যাপারে কথা বলতে হবে। মন্ত্রী এই কথা বলে রাজবৌদ্ধের কক্ষের দিকে যায়, আর ওদিকে রাজকন্যা টুনিকে বলে, আচ্ছা শোন না, সবাই তোকে টুনি নামে ডাকে, তাই আমি ভাবছি আমি তোকে অন্য কোনো নাম দেব। আবার একটা নাম দেবেন? তা কি নাম ভেবেছেন? তোকে চোখের সামনে দেখলে আমার খুব ভালো লাগে। তোর সাথে কথা বললে আমি যেন অন্যরকম এক প্রশান্তি অনুভব করি। তোর মাঝেই আমি নিজের সুখ খুঁজে পাই, তাই আজ থেকে তোর নাম দিলাম আমি সুখ পাখি। কি? আমার নাম সুখ পাখি? কেন, নামটা কি তোর ভালো লাগেনি? খুব সুন্দর নাম রাজকন্যা। আমি গিয়ে আমার বন্ধুদের এই নামের ব্যাপারে গিয়ে বলবো। টুনি এমনটা বলে সেখান থেকে উড়ে চলে যায়। আর তখন টুনির চোখ যায় মন্ত্রীর দিকে। আরে, মন্ত্রী মশাই না? ওনাকে তো দেখে মনে হচ্ছে রাজপুতের কক্ষের দিকে যাচ্ছেন। ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। মন্ত্রী রাজবৌদ্ধের কক্ষে প্রবেশ করে, আর টুনি আড়াল থেকে রাজবৌদ্ধ আর মন্ত্রীর কথোপকথন শুনতে থাকে। আরে মন্ত্রী মশাই, আপনি এখানে? কিছু প্রয়োজন ছিল? প্রয়োজন তো ছিলই। তোমাকে আমি বারবার বলেছি মহারাজ যেন দ্রুত মারা যায় এমন কোনো ব্যবস্থা করো, কিন্তু তুমি তো দেখছি ধীরে ধীরে মহারাজকে সুস্থ করে তুলছো। বিশ্বাস করুন মন্ত্রী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি মহারাজকে মেরে ফেলার, কিন্তু আমার ওষুধ কেন দ্রুত কাজে লাগছে না বুঝতে পারছি না। বুঝতে না পারলে দ্রুত বোঝার চেষ্টা করো। তোমাকে আমি আর মাত্র 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের ভেতর তুমি যদি মহারাজকে না মেরে ফেলতে পারো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। রাজবৌদ্ধকে এমনটা বলে মন্ত্রী সেই কক্ষ থেকে চলে যায়। টুনি আড়াল থেকে মন্ত্রীর এসব কথা শুনে ফেলে। মন্ত্রী মশাই, আমিও দেখি আপনি কি করে আমাদের মহারাজকে মেরে ফেলেন। টুনি এমনটা বলে রাজ্যের নামকরা এক বৃদ্ধ বৈদ্যের কাছে যায়। বৈদ্য মশাই, আছেন নাকি বাড়িতে? টুনির ডাকে এক বৃদ্ধ কাশতে কাশতে বেরিয়ে এলো। কে রে? কে ডাকে আমাকে? আজকাল তো কেউ আর আসেই না আমার বাড়িতে। আমি নাকি বৃদ্ধ হয়ে গেছি, তাই চিকিৎসাও করতে পারি না। আমি এসেছি বৈদ্য মশাই। আমি টুনি। আর কে বলেছে আপনি চিকিৎসা করতে পারেন না? আমি তো জানি আপনি কত ভালো
চিকিৎসক। আচ্ছা, এবারে বল, কেন এসেছিস সেখানে? কি চাস আমার কাছে? টুনি বৈদ্যকে মন্ত্রীমশাই আর রাজবৈদ্যের সব আলোচনার ব্যাপারে জানালো। বলছিস কি টুনি, এ তো ভয়াবহ ব্যাপার। মহারাজকে মেরে ফেলার জন্য এত বড় ষড়যন্ত্র করেছে ওরা। সেজন্যই তো বলছি, আপনি এখন একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। আমি আপনাকে চুপি চুপি রাজকন্যার কাছে নিয়ে যাব। রাজকন্যা আপনাকে সাথে নিয়ে মহারাজের কক্ষে যাবেন। আপনি নিজে চিকিৎসা করে মহারাজকে সুস্থ করে তুলবেন। বেশ, চল, এখনই আমাকে প্রাসাদে নিয়ে চল। টুনি সেই বৃদ্ধ বৈদ্যকে রাজকন্যার কক্ষে নিয়ে আসলো। রাজকন্যা, দেখুন কাকে নিয়ে এসেছি। এই রাজ্যের পুরনো বৌদ্ধকে নিয়ে এসেছি। আমি আজকেও মন্ত্রীমশাই রাজবৌদ্ধ কথোপকথন শুনেছি। তারা বলেছে 7 দিনের মধ্যে নাকি ভুল চিকিৎসা করে মহারাজকে মেরে ফেলবে। তাই মহারাজের চিকিৎসার জন্য প্রাসাদে পুরনো বৌদ্ধকে নিয়ে আসলাম। টুনি, তুই খুব ভালো কাজ করেছিস। তুই যদি আমার সাথে না থাকতি তাহলে আমি যে কি করতাম আমি নিজেও জানি না। বৌদ্ধ মশাই, দ্রুত চলুন বাবার কক্ষে। অনেক দিন হয়ে গেল বাবা জ্ঞান হারিয়ে পড়ে আছে। এখনো যে বাবার জ্ঞান ফেরেনি। রাজকন্যা বৈদ্যকে নিয়ে রাজার কক্ষে গেল। বৈদ্য রাজাকে দেখতে লাগলো, আর তখনই বৃদ্ধ বৈদ্যের আসার খবর পেয়ে সেই কক্ষে ছুটে এলো মন্ত্রী। এ কি রাজকন্যা, এনাকে কেন এনেছেন প্রাসাদে? আপনি কি জানেন না ইনি অনেক আগেই অবসর নিয়েছে? তাছাড়া রাজবৈদ্য তো মহারাজের চিকিৎসা করছিলই। দেখুন মন্ত্রী মশাই, বাবা আমার আর আমি এই রাজ্যের রাজকন্যা, তাই আমার বাবার চিকিৎসা কে করবে সে চিন্তাও আমার। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। রাজকন্যা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এখনো তো কিছুই করিনি। আর যদি সত্যি অপমানিত হতে না চান তবে এক্ষুনি এই কক্ষ ছেড়ে চলে যান। মন্ত্রী এরপর রেগে সেই কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। বৃদ্ধ বৈদ্যমশাই রাজাকে দেখার পর জানালেন, আমার ধারণা মহারাজকে বিষ দেয়া হয়েছে, আর এই বিষ মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। মহারাজ এভাবে অজ্ঞান থাকতে থাকতেই আমাদের ছেড়ে চলে যাবেন। এসব কি বলছেন বৌদ্ধ মশাই? আমার বাবাকে কি আর কোনোভাবে বাঁচানো যাবে না? দয়া করে আমার বাবাকে আপনি বাঁচান। এই বিষকে পানি করে দিতে পারে একমাত্র জঙ্গলের পূর্বে থাকা নীল পাহাড়ের নীল মাটি। সেই নীল মাটি খাওয়াতে হবে মহারাজকে, তাহলেই মহারাজ চোখ মেলে তাকাবেন। আমি আমি সেই নীল মাটি আনানোর ব্যবস্থা করছি বৌদ্ধ মশাই, আপনি একদম ভাববেন না। রাজকন্যা, এই প্রাসাদের বেশিরভাগ রক্ষী মন্ত্রীর অনুগত। তাই কাউকে দিয়ে কাজ করানোটা ঠিক হবে না। আর এখন তো অনেক রাতও হয়ে গেছে। তাই কাল ভোর ভোর কেউ জাগার পূর্বে আমাদের বেরিয়ে পড়তে হবে নীল পাহাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ টুনি, সেটাই করব। বৌদ্ধ মশাই, দয়া করে আপনি আজ রাতটা বাবার সাথেই থাকুন। দেখছেন তো বাবার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। জি রাজকন্যা, তাই হবে, আপনি ভাববেন না। সেদিন রাতেও সামির ভাবতে থাকে সে রাজকন্যার কক্ষে এসে রাজকন্যার সাথে দেখা করবে। সামির, আমি তো ভেবেছিলাম রাজকন্যার সাথে পুনরায় দেখা করতে যাওয়ার কথা তুই বোধহয় এমনি বলছিস, কিন্তু এখন তো দেখছি তুই সত্যি সেখানে যাওয়ার চিন্তা করছিস। শুধু যে রাজকন্যার কক্ষে যাব তা না মুকেশ, আমি তো ঠিক করেছি আমি রাজকন্যার জন্য ফুল উপহার নিয়ে যাব। বেশ, যা, তুই আমাকে ডাকিস না, আমি এই ভাঙা ঘরেই ভালো আছি। তা বললে কি করে হয়? তুই না গেলে পাহারা দেবে কে? এই ছেড়ে দে আমাকে। সামির মুকেশের কোনো কথাই শোনে না, আর মুকেশকে ধরে বেঁধে নিয়ে প্রাসাদের সামনে আসে। তুই এখানেই থাক, সন্দেহজনক কিছু দেখলেই শীষ দিয়ে আমাকে জানান দিবি।
সামির মুকেশকে সেখানে রেখে চুপি চুপি রাজ উদ্যান থেকে কিছু ফুল নিয়ে নিল আর রাজকন্যার কক্ষের জানালা পেয়ে রাজকন্যার কক্ষে প্রবেশ করলো। সেই সময় রাজকন্যা আর টুনি বসে বসে গল্প করছিল। রাজকন্যা, এই পাখিটি বুঝি আপনার বন্ধু? সামিরের কণ্ঠস্বর শুনেই রাজকন্যা চমকে গেল। এই তুমি, তোমার সাহস কি করে হলো আমার কক্ষে প্রবেশ করার? এই চুপ চুপ। রাজকন্যা চিৎকার দিয়ে প্রহরীদেরকে ডাকার পূর্বেই সামির রাজকন্যাকে চুপ করিয়ে দিল। কি চাও কি তুমি আমার কাছে? এত সাহসী বা কোথায় পেলে তুমি? বলো কি চাও? কেন আমার রাজকন্যাকে জ্বালাতে এসেছো? রাজকন্যা, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আপনার বন্ধু পাখি যদি আমাকে একটু একা কথা বলার সুযোগ দিত। শোনো যুবক, রাজকন্যার সবচেয়ে কাছের বন্ধু আমি, তাই তোমার যা বলার আমার সামনেই বলো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজকন্যা কি শেষ পর্যন্ত মহারাজকে বাঁচাতে পারবে? আর সামির কি পারবে নিজের অনুভূতির কথা রাজকন্যাকে জানাতে? জঙ্গলি মানুষেরা মিলে সামিরের উপর আক্রমণ করে আর সামির একে একে সব জঙ্গলি মানুষদেরকে মেরে ফেলতে থাকে। ওদিকে রাজকন্যার ঘরের রক্ষী বুঝে ফেলে যে রাজকন্যা ঘরে নেই। আশ্চর্য ব্যাপার, রাজকন্যা কোথায় গেল? এত ভোরে রাজকন্যা যাবেই বা কোথায়? দরজা দিয়েও তো বের হয়নি। ব্যাপারটা গিয়ে মন্ত্রীমশাইকে জানাতে হয় দেখছি। রাজকন্যার দরজারক্ষী মন্ত্রীর কক্ষে চলে যায়। মন্ত্রীমশাই, সর্বনাশ হয়ে গেছে, রাজকন্যা নিজের কক্ষে নেই। রক্ষীর মুখে এই কথা শুনেই মন্ত্রী রেগে গিয়ে রক্ষীর গলা টিপে ধরে। এই কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? তোরা এতজন পাহারায় থাকার পরেও রাজকন্যা কোথায় যাবে এত সকালে? উনি যখন নিচের ঘরের দরজা দিয়ে বেরিয়ে চলে গিয়েছিল তখন তোদের চোখ মন সব কোথায় ছিল? মন্ত্রীমশাই, আমার কথা শুনুন দয়া করে। এখানে আমার কোনো দোষ নেই। আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেলে তো দেখতে পেতাম। চল চল, এখন রাজকন্যাকে খুঁজে বের করতে হবে। মন্ত্রী এমনটা বলে প্রহরীদেরকে আদেশ করে তারা যেন রাজকন্যাকে পুরো প্রাসাদ আর প্রাসাদের বাইরে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। দেখুন রাজকন্যা, এত সব জঙ্গলি মানুষকে মেরে শেষ করে দিচ্ছে। এতগুলো জঙ্গলি মানুষ মিলেও ওই যুবকের সাথে পেরে উঠছে না। আমিও তো তাই দেখছি সুখ পাখি। ছেলেটা আমাকে বাঁচালো, ওকে পুরস্কৃত করব আমি। সামির রাজকন্যার কাছে আসে। রাজকন্যা, কেন এত ভোরে প্রাসাদ থেকে বেরিয়েছেন আপনি? আর আপনার এত দেহরক্ষী থাকতে কেন একা বেরিয়েছেন? জানেন না পথে ঘাটে জঙ্গলে বিপদের শেষ নেই। যদি আপনার কিছু হয়ে যেত? আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। এই কারণে আমি তোমাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করতে চাই। আপনাকে যে প্রশ্ন করলাম আগে সেই উত্তর দিন। আপনি কেন একা বেরিয়েছেন? কারণ ছাড়া যে আমি কোনো কাজ করি না। তাছাড়া আমি কি করব, কোথায় যাব, সেটা কি তোমাকে বলতে হবে? অবশ্য আমাকে বলতে হবে, কারণ কেউ আপনার পরোয়া করুক আর না করুক আমি আপনার পরোয়া করি। আর আপনাকে যখন ওই জঙ্গলিগুলো ঘিরে রেখেছিল তখন আমার ভিতরে কি চলছিল আপনি কি সেটা জানেন? না, জানি না, আর জানতেও চাই না। এবারে তুমি যেতে পারো। আমাকে নীল পাহাড়ের নীল মাটি আনতে হবে। নীল পাহাড়? সেখানে তো অনেক সাপ আর বিচ্ছু আছে। আপনার বিপদ হতে পারে, সেখানে কেন যাবেন আপনি? সে উত্তর আমি তোমাকে দেব না। রাজকন্যা, আমি বলি কি, ওকে আমার খারাপ বলে মনে হয় না, তাই ওকে বলুন আমরা কেন যাচ্ছি। ও আমাদের সাহায্য করতে পারে। সুখ পাখি, কি বলছিস? ওকে তো আমি চিনিই না। ওকে কেন সব বলতে যাব? এমনও তো হতে পারে ও মন্ত্রী মশাইয়ের গুপ্তচর। রাজকন্যা, আপনি বাচ্চাদের মতো কথা বলছেন দেখছি। আমি যদি মন্ত্রী মশাইয়ের গুপ্তচর হতাম তাহলে কি প্রাসাদে চুরি করতে যেতাম? সে তুমি মন্ত্রী মশাইয়ের গুপ্তচর না হলেও তুমি তো আসলে একটা চোর। তাই দূর হয়ে যাও আমার কাছ থেকে। আমাকে একা ছেড়ে দাও। চাইলে আমার মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু দয়া করে বলবেন না আপনাকে একা ছেড়ে দিতে। এটা আমি পারবো না। রাজকন্যা, আমার কথা শুনুন, আমার কিন্তু সামিরকে বেশ ভালোই লাগছে। তাহলে আর কি, তুই বরং সামিরকে বিয়ে করে নে। রাজকন্যা,
আমি তো সামান্য পাখি, মানুষের সাথে বিয়ে করা কি আর আমাকে মানায়? রাজকন্যা, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলুন নীল পাহাড়ে যাবেন তো? আমিও আপনাদের সাথে যাচ্ছি। তুমি সত্যি খুব জেদি আর একগুঁয়ে। রাজকন্যা সুখ পাখি আর সামিরকে নিয়ে এগিয়ে যায় নীল পাহাড়ের দিকে। ওদিকে মন্ত্রীর রক্ষীরা পুরো প্রাসাদে রাজকন্যাকে খুঁজতে থাকে, কিন্তু রাজকন্যার দেখা পায় না। মন্ত্রীমশাই, পুরো প্রাসাদে রাজকন্যাকে তন্ন তন্ন করে খুঁজেছি আমরা, কিন্তু রাজকন্যাকে কোথাও পাইনি। জানি না তিনি কোথায় গেছেন। তোমাদের দায়িত্ব অবহেলা দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। তোমরা সবাই মিলে শুধুমাত্র একজন রাজকন্যার দায়িত্ব সামলাতে পারো না, তার খোঁজ রাখতে পারো না। এ কেমন কথা? মন্ত্রীমশাই, রাজকন্যার কক্ষের ভিতরে থাকার অধিকার তো আমাদের নেই। রাজকন্যা যদি কক্ষের ভিতর থেকে উধাও হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের তো কিছুই করার নেই। একে তো দায়িত্ব পালনে তোমরা অবহেলা করেছো, আর তার উপর আমার মুখের উপর কথা বলছো। প্রাসাদে খোঁজা শেষ, আর সব কাজ শেষ নাকি? প্রাসাদের বাইরে গিয়ে খোঁজো, প্রয়োজনে পুরো রাজ্য তল্লাশি করো। মন্ত্রীমশাই, অভয় দিলে একটা কথা বলতে পারি। কি বলবে? দ্রুত বলো। গতকাল রাতে বৃদ্ধ বৈদ্যর সাথে রাজকন্যাকে অনেকক্ষণ কথা বলতে দেখেছি। এমন তো নয় যে ওরা কিছু একটা পরিকল্পনা করেছে, আর সে কারণে রাজকন্যা প্রাসাদ থেকে গায়েব হয়েছে। বৃদ্ধ বৈদ্যের এত বড় সাহস কি করে হয়? আমি তো ওনার সাথে কথা বলেছিলাম। ঠিক আছে, এর পরেও আমি এই ব্যাপারটা দেখছি। তুমি যাও, নিজের কাজ করো। মন্ত্রী এমনটা বলে সেখান থেকে চলে যায় বৃদ্ধ বৈদ্যের কাছে। বৈদ্যমশাই, মহারাজকে কেমন দেখছেন? মন্ত্রী মশাই, চিন্তা করবেন না, মহারাজের জ্ঞান যেন না ফেরে সেই ব্যবস্থায় আমি করব। সেসব না হয় বুঝলাম, কিন্তু আগে বলুন তো, গতকাল রাতে রাজকন্যার সাথে আপনার কি গোপন আলাপ হয়েছে? কি বলছেন মন্ত্রী মশাই? আমার সাথে রাজকন্যার গোপন আলাপ কেন হতে যাবে? মহারাজ ওনার বাবা, মহারাজকে নিয়ে ওনার চিন্তা হবে, এটাই স্বাভাবিক। উনি মহারাজের সুস্থতা নিয়ে আমার সাথে কথা বলছিলেন। যদি তাই হয় তবে ঠিক আছে, কিন্তু আমার কাছে গোপন করে আমার আড়ালে যদি কিছু করতে যান, তবে আমার থেকে খারাপ কেউ হবে না, একেবারে শেষ করে দেব আমি। মন্ত্রী এই কথা বলে কক্ষ থেকে বেরিয়ে যায়। সামির, আমার সাথে এসো না, আমার পেছনে হাঁটো। কিন্তু রাজকন্যা, এটা পাহাড়ি রাস্তা, এখানে যখন তখন বিপদ ঘটতে পারে। রাজকন্যা, আমার মনে হয় স্বামী ঠিকই বলেছে। আপনি স্বামীদের পাশে থেকে ধীরে ধীরে পথ চলুন। আমার যাই হয়ে যাক, তাতে তোমার কি? তাছাড়া ভুলে যেও না, আমি রাজকন্যা, আমি ভীতু কোনো সাধারণ কন্যা নই। আর সুখ পাখি, তুই অন্তত চুপ থাক, আমাকে রাগিয়ে দিস না। রাজকন্যা সামির আর সুখ পাখি নীল পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেল। নীল পাহাড়ের কাছাকাছি পৌঁছতেই অনেকগুলো সাপ মিলে রাজকন্যার রূপকুমারীকে ঘিরে ধরে। রাজকন্যা, সাবধান, একেবারে ওদের সামনে যাবেন না। আপনাকে কতবার বললাম আমার সাথে সাথে চলুন, আপনি একা একা যেতে গিয়ে দেখলেন তো কি হলো। স্বামী, আমার রাজকন্যাকে বাঁচাও তুমি। এই সাপগুলো দেখেই বোঝা যাচ্ছে এরা বিষধর সাপ, যে কোনো সময় ছবল দিতে পারে। ভয় পাস না সুখ পাখি, তলোয়ার সাথে নিয়ে বের হয়েছি আমি। রাজকন্যা এমনটা বলে তলোয়ার বের করে সাপেদের আক্রমণ করতে যায়, আর সাপেরা ফনা তুলে রাজকন্যার সামনে চলে আসে, আর রাজকন্যা ভয় পেয়ে তলোয়ার ফেলে দেয়। রাজকন্যা, আগেই বলেছিলাম এত সাহস দেখাতে যাবেন না। দেখুন, আমার কথা শুনুন, আপনি এই স্থানেই থাকুন, একদম নড়াচড়া করবেন না। রাজকন্যা, ওখানেই দাঁড়িয়ে থাকুন, স্বামীর কথা শুনুন। সামের সাহসী যোদ্ধার মতো নিজের তলোয়ার হাতে নিয়ে সাপেদের সামনে গিয়ে দাঁড়ায়। এই নাগেদের দল, রাজকন্যাকে কেন আক্রমণ করছিস? সাহস থাকে তো আমাকে আক্রমণ করে দেখা। সামিরের কথা শেষ হতে না হতেই সাপেরা সামিরকে ঘিরে ধরে আর সামিরকে ছোবল মারার চেষ্টা করে, কিন্তু সামির একে একে সব সাপেদেরকে মেরে ফেলে। তো বন্ধুরা, তোমার তো অনেক সাহস। সুখ পাখি,
আমি তোকে কতবার বলেছি অপরিচিত কাউকে তুমি করে বলবি না, আপনি করে বল। ও তুমি করে বললে এতে আমার কোনো সমস্যা নেই রাজকন্যা। এবারে চলুন, আর কোনো বিপদ হবে না আশা করি। সামির, তুমি আমাকে দুইবার বিপদের হাত থেকে বাঁচালে, আমি কৃতজ্ঞ তোমার প্রতি। বেশ, এবার চলুন রাজকন্যা, আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। সামির, রাজকন্যা এবং সুখ পাখি নীল পাহাড়ের নিচে চলে আসে। নীল পাহাড়ের নিচে নীল নীল মাটির ঢিবি দেখে রাজকন্যা খুব খুশি হয়ে যায়। সুখ পাখি, ওই তো নীল মাটি, দেখ দেখ। সামান্য এই নীল মাটি দেখে কেউ এত খুশি হয়? এটা জানলে গত রাতে ফুলের পরিবর্তে আমি আপনাকে নীল মাটি দিতাম। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি জানো একজন রাজকন্যার সাথে মজা করার পরিণাম কি হতে পারে? সেসব আমি জানি রাজকন্যা, কিন্তু রাজকন্যা, একটা প্রশ্ন মনের ভেতরে রয়ে গেল। এই নীল মাটি দিয়ে আপনি করবেনটা কি? কি এমন প্রয়োজন এই নীল মাটির যে নিজের জীবন বাজি রেখেছেন? ওদিকে মন্ত্রী চলে যায় নিজের মা কৌশলার কাছে। কিরে পুত্র, শুনলাম রাজকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, আপনিও শুনেছেন? শুনবো না আবার? সবখানে তো শোরগোল পড়ে গেছে, তা কোনো খোঁজ পেলি রাজকন্যার? না মা, কোথাও খুঁজে পাইনি। জানি না রাজকন্যা হুট করে কোথায় চলে গেল। কেউ নাকি তাকে কোথাও খুঁজে পাচ্ছে না, তল্লাশি চলছে। পুত্র, যেভাবেই হোক রাজকন্যাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। ভুলে যেও না, রাজকন্যা না থাকলে তুমি কিছুতেই এই রাজ্যের রাজা হতে পারবে না। একমাত্র রাজকন্যাকে বিয়ে করলেই তুমি রাজা হতে পারবে। মা, চিন্তা করবেন না, ক্ষমতা আর শক্তির জোরে সবকিছুই করা সম্ভব। রাজকন্যা না থাকলেও আমি রাজা হতেই পারবো। ভুলে যেও না পুত্র, তুমি যদি শক্তির জোরে সিংহাসন দখল করো তবে তোমাকে কেউ রাজা বলে মানবে না, প্রজারা বিদ্রোহ করবে। যারা বিদ্রোহ করবে তাদের গর্দান নিয়ে নেব আমি। তখন তো আর বিদ্রোহ করতে পারবে না, তাই না মা? আহ পুত্র, অযথা মাথা গরম করো না। আমার নাম কৌশল্যা। কৌশলে সব কাজ করাই আমার ধর্ম। মনে রেখো, একজন বুদ্ধিমান রাজা হলো সেই যে প্রজাদের সামনে নিজেকে ভালো হিসেবে প্রকাশ করে। তুমি যদি সিংহাসনে বসতে না বসতেই খুন করতে শুরু করো তবে অন্য রাজ্যের রাজার সাহায্য নিয়ে প্রজারা তোমার ক্ষতি করতে পারে। বেশ মা, আপনার উপদেশ আমি মেনে চলবো। তবে যাও, যেখান থেকে পারো রাজকন্যাকে খুঁজে নিয়ে এসো। তুমি নিজে যাবে রাজকন্যাকে খুঁজতে। কৌশল্যার কথা মতো মন্ত্রী কিছু প্রহরী নিয়ে আলোচনা করে রাজকন্যাকে খুঁজে বের করার জন্য। মন্ত্রী মশাই, রাজ্যের সবখানে রাজকন্যাকে খোঁজা শেষ। আপনি এখন নতুন করে কোথায় খুঁজতে যাবেন? এই রাজ্যের জঙ্গলে তো এখনো বাকি রয়েছে, আমি সেখানেই যাব। হতেই তো পারে রাজকন্যা তার পোষা পাখির সাথে ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে গিয়েছে। প্রহরীরা সবাই প্রস্তুত হও, আমার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করো। জঙ্গলের দিকে যাব আমরা। মন্ত্রী প্রহরীদের সাথে করে জঙ্গলের দিকে রওনা দেয়। ওদিকে ধীরে ধীরে মহারাজের জ্ঞান ফিরতে থাকে। রাজকুমারী, কন্যা আমার, চোখের মনি, কোথায় মা তুই? কোথায় তুই? মহারাজ, আপনি কথা বলবেন না। আমার দেয়া ওষুধে আপনার খুব কম সময়ের জন্য জ্ঞান ফিরে এসেছে, কিন্তু আপনার উপর থেকে বিষের প্রভাব কেটে যায়নি। বিষ? আমাকে বিষ দেবে? আর বৈদ্য, তুমি এখানে কেন? রাজবৈদ্য কোথায়? মহারাজ, রাজবৈদ্য আপনার চিকিৎসা করে আপনাকে সুস্থ করতে পারছিল না, তাই রাজকন্যা আমাকে ডেকে এনেছেন। কিন্তু রাজকন্যা কোথায়? আমার কন্যা কোথায়? ওকে দেখার জন্য চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। আপনি চুপচাপ শুয়ে থাকুন মহারাজ, রাজকন্যা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। সামিরের প্রশ্ন শুনে রাজকন্যা ভাবতে থাকে সামিরকে সে সবকিছু খুলে বলবে। রাজকন্যা, আমার মনে হয় চিন্তার কোনো কারণ নেই। আপনি সামিরকে সব কথা খুলে বলতে পারেন। ভেবে দেখুন, ও যদি আপনার শত্রু হতো তাহলে কি আমাদের দুইবার বাঁচাতো? বেশ সামির, তুমি যেহেতু দুইবার আমাকে বাঁচিয়েছো তাই তোমাকে বিশ্বাস করা যায়। শোনো, এই নীল মাটি নিচ্ছি আমি আমার বাবার জন্য। আমার বাবাকে যে নীরব বিষ দেওয়া হয়েছে, এই বিষ এই নীল মাটির দ্বারা কেটে যাবে।
মহারাজকে বিষ দেওয়া হয়েছে? কি বলছেন কি রাজকন্যা? এত বড় দুঃসাহস কার? কার আবার? অত্যাচারী মন্ত্রী এই সাহস দেখিয়েছে। আপনারা সব জানার পরেও চুপ করে কেন সহ্য করছেন সবকিছু? মন্ত্রীকে শাস্তি দিন, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। সেটাই তো পারবো না, কারণ প্রাসাদের সকল কর্মচারী, রক্ষী, প্রহরীরা, এমনকি সভাসদগণও যারা আছেন সকলেই মন্ত্রীর অনুগত্য। কেউ আমাদের কোনো কথা শুনবে না। আপনি ভাববেন না রাজকন্যা, আজ থেকে আমি আপনার পাশে আছি। মন্ত্রী মশাই আপনার কিংবা মহারাজের কারোই কোনো ক্ষতি করতে পারবে না। বেশ, আমি নীলমাটি নিয়ে নিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করে মাটি নিতে যাবেন? সামির এই কথা বলে নীল মাটি তুলে নেয়। এবার চলুন রাজকন্যা, আমাদেরকে ফিরতে হবে। এমনটা বলে সামির রাজকন্যা এবং সুখ পাখিকে নিয়ে যাত্রা শুরু করে রাজপ্রাসাদের দিকে। ওদিকে মন্ত্রী প্রহরীদেরকে নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গল পাড়ি দিতে গিয়ে মন্ত্রীর চোখ পড়ে একটি নুপুরের দিকে। এই প্রহরীরা, থামো তোমরা। মন্ত্রী নুপুরটি হাতে তুলে নেয়। ও, তাহলে আমার সন্দেহ সঠিক। রাজকন্যা জঙ্গলের দিকে এসেছে, কিন্তু সে কেন জঙ্গলের দিকে আসতে যাবে? শুধু যে রাজকন্যা নিজের পোষা পাখির কারণে জঙ্গলে আসবে, এটা কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে। মন্ত্রী মশাই, এটা কার নুপুর হতে পারে? আমি এই নুপুর রাজকন্যার পায়ে দেখেছি। তার মানে কি রাজকন্যা জঙ্গলের দিকে এসেছে? তাহলে তো আমাদের দ্রুত এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, চলো সবাই। রাজকন্যা জঙ্গলে যেখানে লুকিয়ে থাকুক না কেন, ওখানে খুঁজে বের করতে হবে আমাদের। মন্ত্রী প্রহরীদেরকে সাথে নিয়ে জঙ্গলের আরো ভিতরের দিকে চলে গেল। ওদিকে সামির রাজকন্যার সুখ পাখিকে নিয়ে সেই পথেই ফিরছিল। রাজকন্যা, সামির, অনেকগুলো ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কেউ হয়তো এদিকেই আসছে। সুখ পাখি, আমরা দুজন কোনো গাছের আড়ালে লুকিয়ে যাই। তুমি উড়ে গিয়ে দেখো কারা আসছে এদিকে। সামির এমনটা বলে রাজকন্যাকে নিয়ে একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সুখ পাখি উড়ে গিয়ে দেখে মন্ত্রী অনেক প্রহরীদেরকে নিয়ে এদিকে আসছে। সর্বনাশ, এ তো বেঈমান মন্ত্রী মশাই। নির্ঘাত রাজকন্যাকে খোঁজার জন্য মন্ত্রী এদিকেই আসছে। আমাকে গিয়ে রাজকন্যাকে এক্ষুনি জানাতে হবে। সুখ পাখি উড়ে এসে রাজকন্যাকে সবটা জানায়। রাজকন্যা, মন্ত্রী মশাই এদিকে আসছে। আমার মনে হয় সে আপনাকে খুঁজতে এদিকে আসছে। তাহলে এখন কি হবে? সে যদি জানে আমি নীলমাটি নিতে এখানে এসেছি, তাহলে তো সমস্যা হয়ে যাবে। ও কখনোই আমার বাবাকে সুস্থ হতে দেবে না। আমি তো আপনার সাথে আছি, একবার বলেছি তো, আপনাকে সব সময় সব বিপদ থেকে আমি রক্ষা করব। সামির, তুমি আমাকে রক্ষা করতে যাবে কেন শুনি? আমি তোমার কে? তুমি আমার জন্য এত কিছু কেন করবে? রাজকন্যা, আবার শুরু হলো আপনার এই কথা। এখন এসবের সময় না, চলুন আমরা ওদিকটায় লুকিয়ে যাই। ওইদিকে দেখুন, ওখানে ঝোপের আড়ালে লোকালে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, ঠিক আছে, চলো। এরপর সুখ পাখি আর রাজকন্যাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ওদিকে রাজা রাজকন্যার চিন্তায় আবারও অসুস্থ হয়ে পড়ে। কে আছো? আমাকে আমার কন্যার খবর জানাও। ও কোথায়? ও কেন এখনো ফিরছে না? মহারাজ, কাউকে ডাকবেন না দয়া করে। আপনার জ্ঞান ফেরার খবর মন্ত্রীর কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর নিজের অবস্থা দেখেছেন আপনি? আপনি তো আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। বৈদ্য, আমি এ রাজ্যের রাজা। মরতে বসেছি, এটা ঠিক, কিন্তু এখনো মরে যায়নি। আর কার এত দুঃসাহস যে আমার কথা না শুনে মন্ত্রীকে সাহায্য করবে? আমি ওই মন্ত্রীকে পদচ্যুত করব। আগে আপনার উপর থেকে বিষের প্রভাব কেটে যাক, এরপর যা করার করবেন। আপনার শরীর এখনো যে খুব খারাপ। রাজা রাজকন্যার নাম নিতে নিতে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। এ কি হলো? আবারও মহারাজ জ্ঞান হারিয়ে ফেললো? মহারাজের যে শারীরিক অবস্থা, রাজকন্যা নীলমাটি নিয়ে না ফেরা পর্যন্ত ওনাকে যে করেই হোক সামলাতে হবে। মন্ত্রীর ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।
ওদিকে মন্ত্রীর মা কৌশলা রাজার কক্ষে এলো। বৌদ্ধমশাই, শুনলাম আপনিও নাকি আমার পুত্রের অনুগত্য। জি, আমি মন্ত্রী মশাইয়ের অনুগত্য। তাহলে বলুন আমাকে, মহারাজের মৃত্যু সংবাদ কখন শুনবো? এই সুসংবাদ শোনার জন্য আমি অনেক কাল ধরে অপেক্ষা করছি। আমার এখনো মনে আছে, মহারাজ আমার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সে প্রতিশোধ আমার পুত্র নিচ্ছে। শুধু কি তাই, মহারাজের থেকে তার রাজ্য, এমনকি রাজকন্যাকেও নিজের করে নেব। কৌশল্যা এমন বলে রাজার কক্ষ থেকে চলে যায়। আর ওদিকে মন্ত্রীর চোখে ধুলো দিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে রাজকন্যা এবং সামির। মন্ত্রী এই স্থান থেকে এখনো কেন যাচ্ছে না? ও কি কিছু বুঝতে পারলো নাকি? রাজকন্যা, আপনি দয়া করে মুখ বন্ধ রাখুন, নইলে তার বুঝতে বাকি থাকবে না কিছু। আরে, মন্ত্রী যেখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়েছে, সেখানে তো আমার একটা পালক পড়ে আছে। আমার মতো সুন্দর পালক আর কোনো পাখি নেই। ওই পালক দেখে মন্ত্রী বুঝে না যায় যে আমরা আশেপাশেই আছি। সুখ পাখি, তোমার রাজকন্যা না হয় মাথায় বুদ্ধি কম, তাই বলে তুমিও এত বড় ভুল করবে? পালক ফেলে এসেছো ওখানে। আপনার মাথাতেও দেখছি বুদ্ধি আমার থেকেও কম, তাই এরকম প্রশ্ন করছেন। ও তো ছোট্ট একটা পাখি, ও কি ইচ্ছে করে নিজের পালক ফেলে এসেছে? বুঝলে সেনাপতি, আমার মনে হয় আশেপাশে কোথাও রাজকন্যা লুকিয়ে আছে আমার হাত থেকে বাঁচার জন্য। আপনি কি করে বুঝলেন যে উনি আশেপাশে লুকিয়ে আছে? ওই দেখো, রাজকন্যার পোষা পাখিটার পালক ওখানে পড়ে আছে। শোনো, তোমরা সবাই এখান থেকে জঙ্গলের চারদিকে ছড়িয়ে যাও। আশা করি খুব দ্রুত রাজকন্যাকে খুঁজে পাবো আমরা। ধুর, এভাবে লুকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। শোনো সামির, এই নীলমাটি তুমি তোমার কাছে রাখো। তুমি তো প্রাসাদের দেয়াল টপকে অনেকবার আমার কক্ষে গিয়েছো, আরেকবার পারবে না যেতে? এই কথা কেন বলছেন রাজকন্যা? আমি আপনার জন্য হাজার হাজার বার দেয়াল টপকে যেতে পারি। শোনো, এখন আমি আর সুখ পাখি মন্ত্রীর কাছে গিয়ে ধরা দিচ্ছি। আমাদের হাতেই নীলমাটি দেখলে মন্ত্রীমশাই সন্দেহ করবে। তাই আমি চলে যাওয়ার পরে যেভাবেই হোক তুমি এই নীলমাটি আমাকে দিয়ে আসবে। কি পারবে তো? অবশ্যই রাজকন্যা, আমি তো আগেই বলেছি আমি আপনার সাথেই আছি। রাজকন্যা এরপর সুখ পাখিকে নিয়ে মন্ত্রীর সামনে যায়। কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি এখানে কেন? আমাকে খুঁজতে এসেছেন? আগে আপনি বলুন, আপনি এখানে একা একা কেন এসেছেন? সারা রাত ঘুম হয়নি, তাই ভোরের দিকে যখন দেখলাম আমার দ্বাররক্ষীরা ঘুমাচ্ছে, সেই সুযোগে জঙ্গলের এদিকটাই ঘুরতে এসেছিলাম পাহাড়ি ঝর্ণা দেখতে। রাজকন্যা, আপনার পাহাড়ি ঝর্ণা দেখতে ইচ্ছে করেছে? সেটা আপনি আমাকে আগেই বলতেন, আমি নিজে নিয়ে আসতাম আপনাকে। জানেন এই জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে? ওরা যদি আপনার কোনো ক্ষতি করে দিত? সে আমার চিন্তা আমি করব। এবারে সরে যান, আমাকে ঘোড়ার গাড়িতে চড়তে দিন। রাজকন্যা ঘোড়ার গাড়িতে উঠে বসে আর রওনা দেয় প্রাসাদের উদ্দেশ্যে। ওদিকে সামিরও মন্ত্রী ও প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে প্রাসাদের দিকে যেতে থাকে। আমাকে রাজকন্যা অনেক বড় দায়িত্ব দিয়েছে, এটা তো আমাকে পালন করতেই হবে। সামির দ্রুত হাঁটতে থাকে আর দ্রুত হাঁটতে গিয়ে মুকেশের সামনে পড়ে যায়। আরে সামির, এত জোরে কোথায় যাচ্ছিস তুই? রাজকন্যার কক্ষে। এই সামির, তোর মাথায় ঠিক আছে তো? তুই নিজে কি বলছিস এটা জানিস তো? রাজকন্যা যদি ধরে ফেলে তোকে একদম মৃত্যুদণ্ড দেবে। আমি সব জানি মুকেশ, আমি রাজকন্যার আদেশেই সেখানে যাচ্ছি। ওনার পাশে আমার থাকা প্রয়োজন। এই কি বলছিস কি তুই? মাথা ঠিক আছে তো তোর? রাজকন্যার চারদিকে এত রাজকুমার থাকতে তোকে কেন ডাকবে? আরে ভাই, আমি তোকে পরে সব বলবো। এখন আমার পথ থেকে সরে দাঁড়া। আমি দ্রুত না গেলে মহারাজের জীবন বিপন্ন হতে পারে। ভাই সত্যি তোর কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে। মুকেশকে অনেক কথা বলার পরেও মুকেশ একটার পর একটা অযথা কথা বলে যাচ্ছিল, তাই সামির বাধ্য হয়ে চলে যায় প্রাসাদের দিকে। মন্ত্রীর সাথে রাজকন্যা রূপকুমারী নিজের প্রাসাদে ফিরে আসে। রাজকন্যা, এখন কি আপনি নিজ কক্ষে যাবেন? না, আগে আমি আমার বাবার কাছে যেতে চাই, দেখতে চাই উনি এখন কেমন আছে। বেশ, আপনি সেখানেই যান। তবে আমার মনে হয় আর কোনো লাভ নেই।
মহারাজ আর কখনো সুস্থ হবেন না। সে চিন্তা আপনাকে করতে হবে না মন্ত্রী মশাই, সে চিন্তা আমার উপরেই ছেড়ে দিন আপনি। আমার বাবার সুস্থতা আমি দেখে নেব। এখন আপনি যেতে পারেন। রাজকন্যার আদেশে মন্ত্রী সেখান থেকে চলে যায়। রাজকন্যা রাজার কক্ষে প্রবেশ করে। বৌদ্ধ মশাই, আমার বাবা এখন কেমন আছে? বাবার পরিস্থিতি আগের থেকেও বেশি খারাপ হয়ে যায়নি তো? চিন্তা করবেন না রাজকন্যা, মহারাজের জ্ঞান ফিরেছিল। তবে বিষের প্রভাব পুরোপুরি কাটানোর জন্য নীল মাটির প্রয়োজন হবে। নীল মাটি কি এনেছেন রাজকন্যা? মন্ত্রী মশাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছিলাম প্রায়, তাই আমি আমার সাথে করে নীল মাটি আনতে পারিনি। তবে ভাববেন না বৌদ্ধ মশাই, আমার এক বন্ধুর কাছে আছে নীল মাটি, ও দিয়ে যাবে। বেশ রাজকন্যা, তবে সাবধান, মন্ত্রী মশাই কিন্তু ভয়ানক পরিকল্পনা করছে। মানে কি বলছেন কি বৌদ্ধ মশাই? আপনি কি কিছু জানতে পেরেছেন? মা, রাজকন্যাকে ফিরিয়ে এনেছি, তবে তার মতি গতি ভালো লাগছে না। আমার মনে হয় আমার অগোচরে ও এমন কিছু করছে যা সম্পর্কে আমি বুঝতে পারছি না। রাজকন্যার উপর কড়া দৃষ্টি রাখবি। মনে রাখিস, এই রাজ্যকে হাতের মুঠোয় পাবার জন্য আমরা দীর্ঘদিন থেকে অনেক পরিকল্পনা করে যাচ্ছি। রাজকন্যার জন্য যদি আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, তবে আফসোসের কোনো শেষ থাকবে না। মা, ভাববেন না, আপনি শুধু প্রার্থনা করে যান। এই রাজ্য আমাদেরই হবে। আমিই হব এই রাজ্যের রাজা, আর আপনি হবেন রাজমাতা। আমি রাজা হবার পরে আপনি হবেন এই রাজ্যের শক্তিশালী নারী। সে আশাই তো আছে পুত্র। রাজকন্যা, মন্ত্রী মশাই আমাকে এক থলি সোনার মোহর দিয়েছে, যাতে করে আমি মহারাজের ভুল চিকিৎসা করি আর মহারাজ মারা যায়। কি বলছেন কি বৌদ্ধ মশাই? মন্ত্রী আপনাকে সোনার মোহরের থলি দিল আর আপনি সেটা নিয়েও নিলেন? তাছাড়া কোনো উপায় ছিল না। যদি আমি মন্ত্রীর কথায় তখন রাজি না হতাম, তবে মন্ত্রী আমাকে মেরে ফেলতো। তখন আমি আর মহারাজের চিকিৎসা করতে পারতাম না। তাছাড়া আমার জীবন এমনিই শেষের দিকে। এখন অর্থ প্রতিপত্তি কোনো কিছুকে নিয়েই আমার কোনো লোভ লালসা নেই। আপনি যে আমার প্রতি সৎ থেকেছেন, এর জন্য আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ বৌদ্ধ মশাই। রাজকন্যা, এখন আপনার নিজ কক্ষে গিয়ে আরাম করা উচিত। অনেক পথের যাত্রা করে এসেছেন আপনি। রাজকন্যা রাজার কক্ষ থেকে বেরিয়ে নিজ কক্ষে যায়। তো বন্ধুরা, রাজকন্যা দয়া করে আপনার পাখিকে বলুন না এখান থেকে চলে যেতে। না, ও কোথাও যাবে না। তুমি তো আমার ক্ষতিও করে দিতে পারো, তাই না? তোমার উপরে তো আমার বিশ্বাস নেই, তাই যা বলার ওর সামনেই বলো। আপনার জন্য এই ফুল কটা এনেছিলাম। কেন যেন মনে হলো এই ফুল শুধু আপনার হাতেই মানায়। কি? এই ফুল আমি নেব? আমি এই ফুল নিতে যাব কেন? তাছাড়া তুমি তো একটা সামান্য চোর। সেসব আমি জানি না, শুধু জানি আপনি আমার বহু বছরের বহু যুগের চেনা কেউ। আচ্ছা, আপনার কি আমাকে দেখে এমনটা মনে হয়? সত্যি করে বলুন তো। না, একদম নয়। আর এসব কি বলছেন আপনি? সে যাই হোক, আপনি এই ফুলগুলো রাখুন, আমি চলে যাচ্ছি। রাজকন্যা, এত করে যখন ফুলগুলো দিচ্ছে, তখন নিয়ে নিন না। ঠিক আছে, আমি ফুলগুলো নিচ্ছি। তবে মনে রেখো, এরপর আর কখনো যেন আমি তোমাকে আমার চোখের সামনে না দেখি। বেশ, আপাতত ফুলগুলো তো নিন, কেউ দেখার আগে আমাকে চলে যেতে হবে। রাজকন্যা সামিরের হাত থেকে ফুলগুলো নেয় আর সামির খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে মন্ত্রী তার বিশ্বস্ত প্রহরীকে বলে, শোন, অবস্থা ভালো নয়। রাজকন্যা আর রাজকন্যার ওই পাখি মিলে পুরনো রাজবৈদ্যকে ডেকে নিয়ে এসেছে মহারাজের চিকিৎসা করানোর জন্য। তাহলে তো মন্ত্রী মশাই, মহারাজ এবারে সুস্থ হয়ে যাবেন। এটাই তো চিন্তার বিষয়। মহারাজকে কিছুতেই সুস্থ হতে দেয়া যাবে না। ওনাকে যে করে হোক আমার পথ থেকে সরাতে হবে। পুরনো রাজবৈদ্য মশাইয়ের সাথে কথা বলে দেখুন হুজুর। লাভ নেই, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই। না ওনার মাঝে কোনো রকম মৃত্যু ভয় আছে, না সোনার মুদ্রার লোভ আছে। আর উনি মহারাজের খুব বিশ্বস্ত ছিল। রাজকন্যা, এই ছেলে আপনার প্রেমে পড়েছে, বুঝতে পেরেছেন? টু
টুনি, তুই অনেক বেশি কথা বলিস। এবার যা, ঘুমিয়ে পড়। ভোর ভোর আমাদের বেরিয়ে পড়তে হবে, ভুলে গেছিস? আমি আজ আপনার কক্ষেই থাকবো, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আছি। ভোর হয়ে আসে আর সুখ পাখি রাজকন্যাকে ডেকে তোলে। রাজকন্যা, রাজকন্যা, উঠে পড়ুন, আমাদের নীল পাহাড়ে নীল মাটি আনার জন্য যেতে হবে তো। সুখ পাখির ডাকে রাজকন্যা ঘুম থেকে উঠে পড়ে। সুখ পাখি, তুই ঘুমাসনি সারা রাত? ঘুমিয়েছিলাম, আমরা তো পাখি, তাই দ্রুত আমাদের ঘুম ভেঙে যায়। ঠিক আছে, চল বেরিয়ে পড়ি। রাজকন্যা এমনটা বলে নিজের কক্ষ থেকে বের হতে যায়। আর তখনই সুখ পাখি বলে, রাজকন্যা, কি করছেন কি? এই পথ দিয়ে বের হওয়া উচিত হবে না। জানেনই তো মন্ত্রীমশাইয়ের লোক চারদিকে, আপনাকে এত ভোর ভোর বের হতে দেখলে রক্ষীরা সন্দেহ করবে আর মন্ত্রীমশাইকে গিয়ে সব বলে দেবে। তবে কি করব সুখ পাখি? এই যে জানালা, জানালা দিয়ে বের হবেন আপনি। সুখ পাখির কথা মতো রাজকন্যা জানালা দিয়ে রাজপ্রাসাদের বাইরে বের হয়। চল সুখ পাখি, যাওয়া যাক। রাজকন্যা সুখ পাখিকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এগিয়ে যেতে থাকে। প্রাসাদের বাইরে সামির দাঁড়িয়ে ছিল। আমি না হয় সারা রাত চুরি করে এখন বাড়ি ফিরছি, রাজকন্যা তো এ সময় বাইরে থাকার কথা নয়, ব্যাপারটা দেখতে হচ্ছে। সামির এমনটা বলে রাজকন্যার পিছু নেয়। ওদিকে মন্ত্রী বৃদ্ধ বৈদ্যের কাছে আসে। বৈদ্যমশাই, কেমন আছেন? মহারাজের শরীর এখন কেমন? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি এত ভোরে আমার কাছে কেন এসেছো সেটা আগে বলো। কারণ এত ভোরে রাজকন্যা জেগে থাকেন না, উনি ওনার কক্ষেই থাকেন। এই সময়টাই আপনাকে একা পাবো, তাই আসলাম। তোমার মতলবটা কি? কি চাও কি তুমি? সেটা আগে বলো তো শুনি। তেমন কিছু নয়, আপনাকে পুনরায় রাজবৈদ্যের স্থানে বহাল করতে চাই। বিনিময়ে তুমি কি চাও? মহারাজের প্রাণ চাই। আমি চাই আপনি মহারাজের ভুল চিকিৎসা করে মহারাজকে চিরতরে শেষ করে দিন। বেশ মন্ত্রী মশাই, তাই হবে। তবে আমার উপর রাজকন্যা একটু বেশি বিশ্বাস করে ফেলেছে, তাই আমাকে কিছুদিন সময় দিন। সে সময় আপনি নিন, তবে মহারাজের মৃত্যু আমি চাই। মন্ত্রী এই কথা বলে বৃদ্ধ বৈদ্যের হাতে এক থলি সোনার মোহর দিয়ে কক্ষ থেকে বেরিয়ে চলে যায়। মন্ত্রী, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আমার এক পা তো চলেই গেছে কবরে। রাজবৈদ্য হয়ে আর কি করব আমি, লোভী কোথাকার। ওদিকে রাজকন্যা সুখ পাখিকে নিয়ে পৌঁছে যায় জঙ্গলের শেষে। নীল পাহাড় আর কত দূর সুখ পাখি? এই তো রাজকন্যা, দেখুন নীল পাহাড় দেখাই যাচ্ছে, আর কিছু দূর যেতে হবে আমাদের। হঠাৎ করে জঙ্গলের জঙ্গলিরা বেরিয়ে এলো আর লাফিয়ে এসে রাজকন্যাকে ঘিরে ধরলো। এ কি, তোমরা কারা? এই জঙ্গলি মানুষের দল, সরে যাও বলছি। ভুলে যেও না, তোমরা রাজকন্যাকে আক্রমণ করেছো, তোমাদের সকলের কিন্তু গর্দান যাবে। চেঙ্গালালা, ধরেছি, পেরেছি, রাজকন্যাকে পেয়েছি। আমার রাজা রাজকন্যাকে দেখলে আমাদের উপর অনেক খুশি হয়ে যাবে। মহাভোজ হবে আজকে। এই রাজকন্যাকে ধরে নে, আমরা রাজকন্যাকে এখন আমাদের রাজার কাছে নিয়ে যাব। না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দেখো, আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার উপর আক্রমণ করছো? আমাকে মেরো না। আপনাকে তো আমরা মারবো না, আপনাকে নিয়ে আমরা আমাদের রাজাকে উপহার দেব। তখনই আড়াল থেকে সামির চলে আসে। তোদের এত বড় সাহস, আমার রাজকন্যাকে তোরা ধরে নিয়ে যাবি? আমি থাকতে কখনো রাজকন্যাকে নিয়ে তোরা কোথাও যেতে পারবি না। রাজকন্যা, দেখুন সেই ছেলেটা। ও এখানে কোথা থেকে এলো? যেখান থেকে আসুক, এসে ভালোই হয়েছে। দেখেন, এখন রূপকথার রাজ
গালালা। রররর। এই, তোরা ওই ছোকরাকে মেরে ফেল, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবি। তো বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমাকে যত দ্রুত সম্ভব রাজপ্রাসাদে পৌঁছতে হবে। রাজকন্যা আমাকে নিজে রাজপ্রাসাদে যেতে বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কিসের টানে রাজকন্যার কাছে ছুটে যাচ্ছি। সামির দ্রুত যেতে থাকে, আর হঠাৎ করে কেউ একজন সামিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে, আর সামির অজ্ঞান হয়ে পড়ে যায়। বদমাস চোর, ধরেছি তোকে। জমিদার সাহেবের বাড়ি থেকে চুরি করলে কি কঠিন শাস্তি পেতে হয় তা তুই হারে মজ্জায় বুঝতে পারবি। তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, এবার তোকে হাতে নাগালে পেয়েছি, আর ছাড়বো না। এই, তোর সব দেখছিস কি? একে বেঁধে নিয়ে চল সাথে করে। জমিদার মশাই আমাদেরকে এই ব্যাটার জন্য অনেক কথা শুনিয়েছে। জমিদারের প্রহরীর আদেশে বাকি সৈন্যরা সামিরকে নিয়ে জমিদারের কাছে আসে। জমিদার সাহেব, দেখুন, এই রাজ্যের সব থেকে বড় চোরকে ধরে নিয়ে এসেছি আজ। কিরে, মরে গেছে নাকি? না জমিদার মশাই, অজ্ঞান করে এনেছি একে, মেরে ফেলিনি। এই, তাহলে বাড়ির সবচেয়ে দামি দামি গয়নাগুলো তুই চুরি করেছিলি? ভালো চোর বলতে হবে, এরকম পাকা চোর তো পাওয়া যায় না। আমি তো ভাবলাম আপনি একে হাতের কাছে পেয়ে অনেক বড় শাস্তি দেবেন, আর সেটা না করে আপনি এই চোরের প্রশংসা করছেন জমিদার সাহেব। বুঝবি না রে, এই ছেলে হলো মেধাবী। মেধাবী ছেলেকে হাতের মুঠোয় পেলে কাজে তো লাগাতেই হবে। শোন, দ্রুত এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওদিকে রাজকন্যা নিজ কক্ষে বসে সামিরের জন্য অপেক্ষা করতে থাকে। রাজকন্যা তখন থেকে কক্ষের এ মাথা থেকে অন্য মাথায় হাঁটাহাঁটি করে যাচ্ছেন। এত চিন্তা কেন করছেন? স্বামীর চলে আসবে। আমরা সেই অনেকক্ষণ পূর্বে প্রাসাদে ফিরে এসেছি। সামিরের তো এতক্ষণে চলে আসার কথা। আচ্ছা রাজকন্যা, স্বামীর আবার প্রাসাদের প্রহরীর কাছে ধরা পড়ে যায়নি তো? যদি এমনটা হতো তাহলে প্রাসাদে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত এতক্ষণ। এমন তো কিছুই হয়নি। আমার তো মনে হয় সামির আমাদের সাথে বেইমানি করছে। কিন্তু রাজকন্যা, আমার স্বামীকে এমনটা মনেই হয়নি। স্বামীর এরকম করতেই পারে না, ও খুব ভালো ছেলে। আমি ওর চোখে আপনার জন্য প্রচন্ড মায়া দেখেছি। সে তো তুই অনেকের চোখে অনেক কিছু দেখিস। এখন আমার কথার মাথা না খেয়ে একটু খোঁজ করে আয় তো। দেখ, আমি তো তোর মতো উড়তে পারি না। আমি যদি উড়তে পারতাম তাহলে নিজে গিয়ে সামিরকে খুঁজে বের করতাম। রাজকন্যা, চিন্তা করবেন না, আমি যাচ্ছি স্বামীকে খুঁজতে। সুখ পাখি রাজকন্যার আদেশে সামিরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে সামিরের জ্ঞান ফিরে আসে। কে, কার এত বড় সাহস আমার হাত পা বেঁধে এখানে নিয়ে এসেছে? কিরে, এত রাগ করছিস কেন? জমিদার সাহেবের বাড়িতে চুরি করার সময় মনে ছিল না যে কত বড় ভুল করেছিস? কি ভেবেছিলি চুরি করে পার পেয়ে যাবি? দেখ, তোকে ঠিকই খুঁজে বের করেছি আমরা। আমি কোনো চুরি করিনি, আর আমি চোর নই। আমাকে ছেড়ে দিন, নইলে রাজকন্যাকে আপনাদের নামে বিচার দেব। তুই তো আমাকে হাসালি রে। তোর মতো একটা চোরের কথা কে শুনবে? রাজকন্যা? কখনোই না। রাজকন্যা পারলে তোকে কারাগারে নিক্ষেপ করবে। তার উপর আমাদের বদরাগী মন্ত্রী মশাই, উনি জানলে তো তোকে মৃত্যুদণ্ড দেবে। আপনি তাহলে রাজকন্যাকে চেনেন না? রাজকন্যা খুবই ভালো মানুষ, উনি আমাকে চেনে। আমি রাজকন্যার বন্ধু। রাজকন্যা আমাকে খুব ভালো করেই চেনে। আর আমাকে ছেড়ে দিন, নইলে আপনাদের কঠিন শাস্তি পেতে হবে। তোর তো সাহস কম নয়। তুই আমাকে তো রাজকন্যার ভয় দেখাচ্ছিস। চিনিস না মন্ত্রী মশাইকে? মন্ত্রী মশাই চায় না রাজকন্যার কোনো বন্ধু হোক। যদি মন্ত্রী মশাইয়ের কানে এই খবর যায়, তাহলে রাজকন্যা বা তুই কেউই আর শান্তিতে থাকতেই পারবি না। জমিদার সাহেবের মুখে এমন কথা শুনে সামির চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, না না না, এটা আমি কি করলাম? রাজকন্যাকে আমি আমার কারণে বিপদে ফেলতে পারি না, কিছুতেই না। আমাকে জমিদারের কথা শুনতে হবে। জমিদার মশাই, আপনি আমার কাছে কি চান বলুন? আমাকে কি শাস্তি দিতে চান? যদি তাই হয় তবে আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব।
কিন্তু মন্ত্রীমশাইকে দয়া করে কিছু বলবেন না। এই তো বাছা, তুমি সোজা কথায় এসেছো। ওদিকে সুখ পাখি প্রাসাদের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সামিরকে খুঁজতে শুরু করে। কোথাও তো সামিরকে দেখতে পাচ্ছি না। সামির আসলে কোথায় চলে গেল? কি করব এখন আমি? কোথায় খুঁজবো সামিরকে? দেখি, যে পথে প্রাসাদে ফিরে এসেছি সেদিকটা খুঁজে দেখি। বৃদ্ধ বৈদ্য রাজকন্যার কক্ষে এসে বলে, রাজকন্যা, নীল মাটি কি আপনার কাছে পৌঁছে গেছে? কোথায় সেই নীল মাটি? খুব দ্রুত যদি মহারাজকে নীল মাটি না খাওয়ানো যায় তবে তিনি আবার বেশি অসুস্থ হয়ে পড়বেন। এতক্ষণে তো আমার কাছে নীল মাটি নিয়ে আমার বন্ধুর চলে আসার কথা, কিন্তু কেন যে এখন পর্যন্ত সে আসলো না সেটাই তো বুঝতে পারছি না। রাজকন্যা, মনে রাখবেন, আমাদের হাতে কিন্তু সময় অনেক কম। আমি মহারাজের কাছে গেলাম, উনি বারবার জ্ঞান হারাচ্ছেন। জানি না কতক্ষণ ওনাকে সামলাতে পারবো। বৈদ্য রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। সামির, মনে রেখো, আমার বাবার যদি কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। তোমাকে আমি নিজে মৃত্যুদণ্ড দিব। মন্ত্রী এবং মন্ত্রীর মাতা কৌশল্যা রাজার কক্ষে চলে এলেন। কৌশল্যার মুচকি হেসে রাজকন্যাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসে। রাজকন্যা, কাঁদবেন না। মাটির মানুষ একদিন তো মাটিতেই মিশে যেতে হবে। মহারাজের ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। সরে যান, সরে যান আমার সামনে থেকে। এর মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমার বাবা নেই? আমার বাবা ঠিক চোখ মেলে তাকাবেই। আর বৌদ্ধ মশাই, শুনে রাখুন, আমি আপনাকে মৃত্যুদণ্ড দিব। আপনি কিছুতেই বাঁচবেন না। কি ভেবেছেন মন্ত্রী মশাই আপনাকে বাঁচাতে পারবে? কিছুতেই না, কিছুতেই বাঁচতে পারবেন না আপনি। রাজকন্যা অনেক বেশি ভেঙে পড়ে, আর তখনই রাজার হাত নড়ে ওঠে। এই রাজকন্যা, দেখুন, আশাহত হবেন না। মহারাজ হাত নাড়িয়েছেন। কি কি বলছিস কি সুখ পাখি? কোথায়? আমাকে দেখতে দে। রাজকন্যা এমনটা বলে রাজার কাছে এগিয়ে যায়। বাবা, ও বাবা, চোখ খোলো বাবা। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। তুমিই তো আমার সব। তুমি জেগে ওঠো বাবা। রাজকন্যা কাঁদতে থাকে, আর এক পর্যায়ে রাজকন্যার চোখে জল এসে রাজার হাতের উপর পড়ে, আর রাজা চোখ খোলে। রূপকুমারী, লক্ষ্মী কন্যা আমার, আর কেঁদো না। দেখো, আমি চোখ খুলেছি, আমি সুস্থ হয়ে গেছি। তো বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে।